নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। এই মুহূর্তে যাদের মনের মধ্যে দুঃখ ছিল যে মিরাক্কল নামক দুর্দান্ত হাসির শোটা বন্ধ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর আছে। কেননা পশ্চিমবঙ্গে একদম নিরলস আনন্দ দেওয়ার জন্য একটা জোকারদের পার্টি চলে এসছে। তার নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আমরা যে কথাটা আগে আপনাদের বলেছিলাম যে এই দলটাকে একবার শুধু ক্ষমতা থেকে সরিয়ে দিন, এই দলটার কোনো রাজনৈতিক অস্তিত্ব বলে কিছু থাকবে না, সেটা ছত্রে ছত্রে ফুটে উঠছে। এবং তার সব থেকে বড় জোকারগিরির আর একটা নিদর্শন আজকে পাওয়া গেল। দলেরই দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তাদেরকে দল থেকে বহিষ্কৃত করা হলো। মানে বীজ নেই কিন্তু ওই কুলোপানা চক্কর। এবং এর মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, একদিকে যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার ভয়ে থরথর করে কাঁপছে, খোকা বাবুর হাওয়া ফুস হয়ে গেছে, মুখের হাসি মিলিয়ে গেছে, বাকি জীবনটা জেলে কাটাতে হবে বুঝতে পারছে। অন্যদিকে তার পিসিমণি মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে তার রাজনৈতিক যা কিছু দাদাগিরি ছিল না, সেই সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তার হাত থেকে তৃণমূল কংগ্রেস নামক দলটাই এবার বেরিয়ে যেতে চলেছে। যে কথাটা আপনাদের বলছিলাম যে পলিটিক্যালি খেলবে এখানে বিজেপি, তৃণমূল কংগ্রেস মুছে যাবে না, চাইলে 2 মিনিটে মুছে যেতে পারতো, কিন্তু তাদেরকে রেখে দেওয়া হবে ওই জিওল মাছের মতো। এবং সেইখানে মাতব্বরি করার জায়গা থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। তার সমস্তটা বিস্তারিত আপনাদের সামনে বলবো, তবে তার আগে জানিয়ে রাখি যে আপনারা নিশ্চয়ই খুব রেগে আছেন, কেননা প্রিয় বন্ধু মিডিয়াতে খুব অনিয়মিত ভিডিও আসছে। আসলে আমাদের হিন্দি চ্যানেল প্রিয় বন্ধু হিন্দি, যেখানে বাংলার খবর সারা দেশের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেটাকে একটু স্টেবিলাইজ করা ছিল, প্লাস কিছু রাজনৈতিক কাজকর্ম ছিল যে কারণে অনিয়মিত হচ্ছিল। কিন্তু আজকে 1 জুন, আজ থেকে নতুন প্রসিডিওর শুরু করছি, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় প্রিয় বন্ধু মিডিয়াতে আমাদের ভিডিও বাংলাতে অবশ্যই করে পাবেন, এবং রাত্রি ঠিক 8টাতে আপনারা প্রিয় বন্ধু হিন্দিতে তার কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে যে খবরটা থাকছে পশ্চিমবঙ্গকে নিয়ে, সেই খবরটা পাবেন। এবার থেকে আর কিন্তু নিয়মের এদিক ওদিক হবে না, চেষ্টা করবো আপ্রাণভাবে। কিন্তু এবার আসছি মূল প্রসঙ্গে। কেন কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কেন সন্দীপন সাহাকে হঠাৎ করে বহিষ্কৃত হলো? আজকে আপনারা জানেন যে বিজেপির যে মন্ত্রিসভা আছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে। মোট 44 জন মন্ত্রী হতে পারেন, এখন অবধি 41 জনের নাম ঘোষণা করা হয়েছে, এবং তারপরে মন্ত্রক বন্টন টন্টন এইসব কাজকর্ম চলবে, সকলেই সেই সব নিয়ে ব্যস্ত আছে। কিন্তু তারই মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করেন, এবং সেই সাংবাদিক বৈঠকে এই তৃণমূল নামক চোরেদের কোম্পানিটা কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের নামে আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা লুটপাট করেছে সেইটা একদম বিস্তারিতভাবে বলেন। এবং সেই জায়গা থেকে এই যে 12 পাতার ফর্ম নিয়ে হল্লা করার চেষ্টা যারা করছে, তাদের মুখোশটাকে টেনে খুলে দেন। কিন্তু এর পরেই ছিল সব থেকে বিস্ফোরক কথাটা, সেটা হচ্ছে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, তাদের সর্বভারতীয় পদে বসে থাকা তাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে সিআইডি পৌঁছচ্ছে, এবং সেটা নিয়ে পিসি ভাইপো মরা কান্না জুড়ে দিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, পলিটিক্যাল ভেন্ডেটা, এইসব শব্দ হচ্ছে। আর সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে মুখ খোলেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, এই যে সিআইডি যাচ্ছে, সেই তদন্তের সূত্রপাত কোথা থেকে হচ্ছে। এই তদন্ত বিজেপির কোনো পলিটিক্যাল ভেন্ডেটা নয়, না এর সঙ্গে বিধানসভা যুক্ত আছে, না এর সঙ্গে সরকার যুক্ত আছে, না দল হিসেবে বিজেপি যুক্ত আছে। তাহলে কোথা থেকে ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেস চোরেদের দল। হেরে যাওয়ার পরও তারা চুরি করতে ছাড়ছে না, তারা নিজেদের বিধায়কদের সাইনগুলো, সইগুলো অবধি তারা চুরি করছে। এবং সেই জন্যই তাদের দলের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারা কিন্তু যোগাযোগ করে মাননীয় স্পিকার রথীন্দ্রনাথ বোসের সঙ্গে, তার কাছে অভিযোগ জানায় যে এইভাবে চুরি হচ্ছে, আপনি গণতন্ত্রকে বাঁচান। আর সেই জায়গা থেকেই বিধানসভা থেকে হেয়ার স্ট্রিট থানা, সেখানে কিন্তু অভিযোগ দায়ের করা হয়। সেখান থেকেই পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার পর এই কেস সিআইডিকে ট্রান্সফার করা হয়, এবং সিআইডি সেই কেসে তদন্ত করছে। অর্থাৎ সোজা কথায় তৃণমূলের 2 বিধায়কের এই যে জাল জুচ্চুরির ব্যবসাটা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিরা করছে, সেটা নিয়ে প্রতিবাদ ছিল, সেই জায়গা থেকে অভিযোগ, এবং সেখান থেকেই তদন্ত শুরু হয়েছে। এখানে বিজেপির কোনো হাত নেই। আর এই কথা সামনে আসার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা খুলে গেছে, তখন আর কি করা যেতে পারে? তখন গায়ের জোর দেখানো ছাড়া আর কোনো উপায় নেই। পিসি ভাইপোর তো ওই একটাই অস্ত্র পড়ে আছে,
আর সেই অস্ত্রটাই প্রয়োগ করা হয়, এই দুজনকে বহিষ্কৃত করা হয়। কিন্তু এটা করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আর এই যে সন্দীপন এবং ঋতব্রতর যে বিদ্রোহ, এটা তো হিমশৈলের চূড়া মাত্র। অনেক কিছু ইকুয়েশন পরপর চলছে। দেখুন, একটা ভালো করে মাথায় খেয়াল রাখুন, কিছুদিন আগেই দিল্লিতে যখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছেছিলেন, তখন বঙ্গভবনে তার সঙ্গে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দেখা হয়। এরপর কিছু কাজে যখন মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় মাননীয় স্পিকার রথীন্দ্রনাথ বোসের ঘরে পৌঁছান, তখন এই সন্দীপন সাহা, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেখানে আসেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন, এবং এবং তারপরেই কিন্তু দেখা গেল এই দুজনেরই নাম এলো বিদ্রোহী বিধায়ক হিসেবে। রাজনৈতিক খেলাটা কোথা থেকে চলছে বুঝতে পারছেন? কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যেরকম মাতব্বরি করে না 3 মাস বাদে দলটা কোথায় থাকে দেখব, ঠিক সেই জায়গাটাই কি শুরু হয়ে গেছে, সেই আলোচনা চলছে। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর বাউন্সার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে ওয়েট করছিল, সেটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেনি। আসলে মাটির সঙ্গে যোগাযোগ অনেক দিন আগেই তো বিচ্ছিন্ন হয়ে গেছে। সন্তান স্নেহে অন্ধ হয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির রটাও ভুলে গেছেন, আর সেইটাই ঠিক তার কাছে ফেরত আসছে। ভবানীপুরে নিজে হেরে গোহারা হয়েছেন, মুখ দেখাবার লজ্জা নেই, তাও নির্লজ্জের মতো দোকান কাটা বেহায়ার মতো সামনে এসে চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু মানুষ রিজেক্ট করে দিয়েছে। মমতা ব্যানার্জির কথা শুনছে না, তাও মমতা ব্যানার্জির হুঁশ ফেরেনি। আর তাই হুঁশ ফেরাতে এবার তার দলের নবনির্বাচিত বিধায়করাই সপাটে রাজনৈতিক থাপ্পড়টা মমতা ব্যানার্জির গালে বসিয়ে দিয়েছে। তার পেয়ারের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার ঔকাতটা বুঝিয়ে দিয়েছে। বহুদিন আগে একটা বৈঠক ডাকা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, সেই বৈঠকে সমস্ত বিধায়কদের আসতে বলা হয়েছিল, কিন্তু গতকাল দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ আগে, কিন্তু তখনও অবধি উপস্থিতি কত জানেন? মাত্র 14 জন, তারপর 15 জন, 16 জন করে শেষ মেশ 17 জন নাকি পৌঁছেছিলেন। যদিও বলা হচ্ছে 20 জন মতো পৌঁছেছে, কিন্তু যেটুকুনি তৃণমূল সূত্রে খবর পাচ্ছি সেই সংখ্যাটা ছিল মাত্র 17 জন, অর্থাৎ 1/4 কম বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এবার এখানে কাহানি মে টুইস্ট দিচ্ছি, যারা কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তারা কি সত্যিই সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? এই প্রশ্নটা উঠছে, তার কারণ এই যারা কালকে উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে একাধিক বিধায়ক রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া দলের মধ্যে এই ক্ষোভটার পিছন থেকে নেতৃত্ব দিচ্ছেন, এবং তারা কালকে ওই মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন সেটা সামনে থেকে দেখার জন্য, পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ দেখার জন্য। সেই খবরও আমাদের কাছে আছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসটা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বাধ্য হচ্ছে যে বিধায়করা নাকি জেলায় জেলায় যে কর্মসূচি চলছে, প্রতিবাদ চলছে, সেখানে ব্যস্ত ছিলেন, সেই জন্য আসতে পারেননি। ওই জন্য তিনি অন্য একদিন বৈঠক করবেন। তারপর হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে মনের দুঃখের কথা বলতে পেয়ারের ভাইপো অভিষেকের কাছে যান, তাকে বলে আবার গুটি গুটি পায়ে মনের দুঃখ মনে পুষে রেখে হাঁটতে হাঁটতে নিজের নির্জন বাড়িতে কালীঘাটে ঢুকে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব পশ্চিমবঙ্গে ঠিক এই জায়গাটাই এসে বর্তমানে দাঁড়িয়েছে। কিন্তু এত কিছু হচ্ছে কিসের জন্য? হচ্ছে একটাই, যে কথাটা বারবার আপনাদের বলে এসছি, আমরাই আসল তৃণমূল। মমতা অভিষেকের নির্বাচিত বিরোধী দলনেতা পাল্টে দিতে পারেন ঘাসফুলের বিধায়করা। আমাদের প্রশ্নটা সেই দিন কি ছিল যে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একজন ভদ্রলোককে এখানে শুধু শুধু কেন বিরোধী দলনেতা করা হলো? সেই ঝাঁজ তো তিনি দেখাতে পারবেন না। আর মাথায় রাখতে হবে, লড়তে হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। একা খেয়ে নেওয়ার ক্ষমতা রাখেন তৃণমূল কংগ্রেসের মতো দাপুটে দলকে। সুতরাং তার সামনে শোভনদেব চট্টোপাধ্যায় কে? এই শোভনদেব চট্টোপাধ্যায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তার হাতের ইশারায় নাচতে থাকা একটা ওই রোবট পুতুল, যেরকম সোনিয়া গান্ধীর ইশারায় এক প্রাক্তন প্রধানমন্ত্রীকে নড়তে হতো, ঠিক সেরকম একটা জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন। নিজে তো আর বিধানসভায় যেতে পারছেন না। নাহলে চিন্তা করুন, এই শোভনদেব চট্টোপাধ্যায়কে বলির বকরা করে ভবানীপুরে দাঁড় করিয়ে 2021-এ নন্দীগ্রামে পালিয়েছিলেন, কেননা ওখানে মুসলিম ভোট বেশি আছে। তারপর যখন সেই মুসলিম ভোট বেশি থাকা সত্ত্বেও নন্দীগ্রামে হেরে ভূত হয়ে গেলেন, এই শোভনদেব চট্টোপাধ্যায়কে তার আগে তিনি রিজাইন করাতে বাধ্য করলেন, পাঠিয়ে দিলেন খড়দাতে লড়তে। হারবেন কি জিতবেন তিনি জানেন না, সেই অবস্থা থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে সেখানে পাঠিয়ে ভবানীপুর থেকে জিতে এলেন। কেন? তিনি তো নন্দীগ্রামে যখন হেরেছেন, খড়দাতে বাই ইলেকশন যখন ছিল, মমতা নিজে লড়তে পারতেন। আসলে বারবার বলির বকরা করা হয়েছে এই শোভনদেব চট্টোপাধ্যায়কে, কেননা মমতার মুখের উপর বলার ক্ষমতা এনার নেই, আর সেই জন্যই তাকে জোর করে বিরোধী দলনেতা করা হচ্ছে। আর এটাই দলের একটা অংশ মানতে পারছে না, কেননা অভিষেক ব্যানার্জির মাতব্বরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ সন্তান
স্নেহের জন্য আজকে দলকে ক্ষমতার বাইরে চলে যেতে হয়েছে এবং রাজনৈতিকভাবে মুছে যেতে হচ্ছে। ফলে যারা পলিটিক্যালি রক্তঘাম ঝরিয়েছেন তারা সেই জায়গাটা এই সব বেয়াদবির জন্য কেন মারবেন? এখনও কেন মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির খামখেয়ালিপনা তারা মেনে নেবেন? যারা রাজনীতির বোঝে না তাদের কথায় উঠতে বসতে হবে। তারা ক্ষমতার দম্ভে এদেরকে চাকর বাকরের মতো ব্যবহার করবে, পায়ের নিচে পেশার চেষ্টা করবে, আর সেটা মেনে নিতে হবে না। তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ মেনে নিতে পারছে না। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার একটাই উপায় রয়েছে, সেই উপায়টা হচ্ছে না রহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি, এবং সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে ফেলে দাও। দলটাকে নতুন করে সাজানোর চেষ্টা করো। যাদের ভোটে যেতে দরকার হলে তাদের হয়ে যাও, তাদের কোনো নেতাকে তুলে নিয়ে এসো, এবং সেই সমস্ত কিছু ইকুয়েশন থেকেই কিন্তু কালকের বৈঠকে 20 জনেরও কম বিধায়ক, মাত্র 17 জন সেখানে উপস্থিত হয়েছিল। এমন অবস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাককে এরা অস্বীকার করছে। এমন অবস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিটিং ছেড়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে যেতে হচ্ছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল, যে পাপটা গত 15 বছর ধরে করেছেন। নিজের প্রিয় ভাইপোকে তুলতে গিয়ে তোলাবাজির এই চূড়ান্ত সীমায় নিয়ে গেছেন, গোটা রাজ্যটাকে শেষ করে দিয়েছেন। সেই পাপ তো কারোর বাপকে ছাড়ে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তার চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে। এবার ভাইপো কি করবেন? তিনি তো হম্বিতম্বির মাস্টার। 4 তারিখের পর দেখে নেব, ডিজে বাজিয়ে নেব, কার কত বাপ আছে সব তুলতেন। এখন নিজের হাওয়া ফুস হয়ে গেছে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারবেন, সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে গেছেন? আর সেখান থেকে বাঁচতেই ওই সোনারপুরে এসে কি সীমাহীন নাটক করার চেষ্টা করেছেন। ফুলের ঘায়ে লোকে মূর্ছা যেত, এতদিন আমরা শুনতাম। অভিষেক ব্যানার্জি তুলতুলে পুলপুলে পুতুল, তিনি ডিমের ঘায়ে মূর্ছা যান। হসপিটাল বলে দিচ্ছে ভাই ভর্তি নেওয়ার দরকার নেই, তা সত্ত্বেও তার অসম্ভব অসুখ হয়েছে। কি অসুখ কেউ জানে না, ডাক্তার জানে না, ভগবান জানে না, অভিষেক ব্যানার্জি নিজেও জানে না, তা সত্ত্বেও অসুখ হয়েছে। আসলে আজকে ভবানী ভবনে সিআইডির হেডকোয়ার্টারে অভিষেক ব্যানার্জির ওই জাল কেসে জেরা ছিল, এবং এখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা ইঙ্গিত দিয়েছেন, সিআইডিকে তিনি যা নির্দেশ দিয়েছেন, যে যত বড় হনুই হয়ে যাক, সে যদি এই রকম জাল জোচ্চুরির সঙ্গে যুক্ত থাকে, যেটা তার দলের বিধায়করাই অভিযোগ করছে, তাহলে তার যা শাস্তি সেটা আইনত ব্যবস্থা করতে হবে। অভিষেক ব্যানার্জি বুঝে গেছে কত বড় চিটিংবাজি কেসে ফেসেছে, এবং এখানে কেউ বাঁচাতে পারবে না, তাকে জেল যেতেই হবে। আর সেই জন্যই অভিষেক ব্যানার্জি আজকে অসুস্থতার নাটক করছে। বলে না, আমার কিছু লুকোবার নেই, যতবার ডাকবে ততবার যাব। আসলে অ্যাকচুয়ালি তো একটা মিথ্যাবাদী, চূড়ান্ত মিথ্যাবাদী অভিষেক ব্যানার্জি। এর আগে যতবার ইডি সিবিআই ডেকেছে, বারবার হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গিয়ে ধানাই পানাই করেছে, আর তারপর যখন ঠাস ঠাস করে আইনের থাপ্পড় খেয়েছে, যে যা জেরার সামনে যা, তখন কিউ 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 মিউ মিউ করতে করতে গেছে। আর সারাদিন ওই রগরানি খাওয়ার পর বাইরে বেরিয়ে বড় বড় বাতেলা ঝেড়েছেন। ভেবেছেন এইভাবেই সারা জীবন যাবে, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। এখন ভবানী ভবনে গেলে কোমরের দড়ি পড়বে, কেউ বাঁচাতে পারবে না, এটা বুঝেই অভিষেক ব্যানার্জি 15 দিনের টাইম চেয়েছে। ঠিক আছে, সিআইডি কী করবে, সিআইডির ব্যাপার। কিন্তু একটা জিনিস তো স্পষ্ট, যে পুকুর থেকে যদি জাল থেকে যদি মাছ পালিয়ে যায়, বা সে তো পুকুর থেকে পালাতে পারবে না। একটা জেরা এড়িয়েছে, এরপর তো জেরার মুখোমুখি হতেই হবে, এবং সেখানে তার দলের বিধায়করা যেখানে অভিযোগ করছে, জেলে অভিষেক ব্যানার্জিকে যেতেই হবে। তাহলে কি করবেন মমতা ব্যানার্জি? বিভিন্ন সূত্র থেকে যে খবর পাচ্ছি, সেই খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে, যে অভিষেক ব্যানার্জি সেক্ষেত্রে মমতা ব্যানার্জির সঙ্গে পরামর্শ করেছেন পুরনো যারা রয়েছে তাদেরকে নিয়ে ময়দানে নামো। কিন্তু তাদের অবস্থাও খুব খারাপ। যেমন ধরুন অরূপ বিশ্বাস, যে কোনো দিন গ্রেপ্তার হতে পারে, নিজেও জানে, এত ফেরেববাজি করেছে। সেই জন্য অরূপ বিশ্বাস ছুটছে আগাম জামিন চেয়ে আদালতে। তাহলে পুরনো নেতাদের যদি এই অবস্থা হয়, যারা হেরে গেছে, নতুন যারা জিতেছে, তারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকেই দল থেকে তাড়িয়ে তৃণমূল কংগ্রেসটা শুদ্ধিকরণ করতে চায়। এই অবস্থায় মানুষের রায়ে, মানুষের পদাঘাত পেয়ে মিলেছে রাজনৈতিক ভিক্ষা চাইতে গিয়ে। মমতা ব্যানার্জি যদি নিজের ভালোটা চান, নিজের ভালোটা বুঝতে পারেন, ইমিডিয়েটলি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে কালীঘাটের ওই টালির চালায় বসে থাকবেন। যা কামিয়েছেন এদিক ওদিকে পায়েটায় ধরে হয়তো কদিন সেখান থেকে বাঁচতে পারেন, কিন্তু সেটা না করে এখনও যদি গায়ের জোরে মাতব্বরি করতে যান, বাংলার মানুষ 4 মে যে উপহারটা দিয়েছে, তার থেকে অনেক বড় উপহার তার দলের নেতারা তার জন্য দিচ্ছে। অনেক রাজনৈতিক রগরানি মমতা ব্যানার্জির জন্য অপেক্ষা করছে, যেটা তার দলের নেতারাই তাকে উপহার দেবে। সেটার জন্য মমতা ব্যানার্জিকে তৈরি থাকতে হবে। এই বয়সে এসে ভাইপোপ্রম দেখাতে গিয়ে এই রাজ্যটাকে শেষ করে দিয়ে মমতা ব্যানার্জি যে পাপ করেছেন, সেই পাপের খেসারত এবার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পুরো ব্যানার্জি পরিবারকে দিতে হবে। সেটা গোটা বাংলার সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর তাই খেলা জমে ক্ষীর,
ভয়ঙ্কর খেলা হচ্ছে, এবং সেই খেলা চুপচাপ গ্যালারিতে বসে আপনি আমি আয়েশ করে তাড়িয়ে তাড়িয়ে দেখব যে রাজনৈতিক পাপ করা এই পিসি ভাইপোর জুটি কিভাবে শেষ জীবনে এসে আসল রাজনৈতিক রগরানিটা খাচ্ছে। কি বলবেন সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের এই জগা খিচুড়ি জোকারগিরি নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।